মিথ্যা কথা বলছে উনি, এটা আমাদের বাড়ি। আর ওরা আমার দিদিয়াকে। চুপ। বড্ড বড় বড় কথা হয়েছে। আদর দিয়ে বাদর তৈরি করেছি। ওর কথা কিছু মনে করো না বাবা। সবই বুঝলাম, কিন্তু যে কথা বলতে পারে না সে নিনতে কি করে করবে? ইশারা অবাক হয়ে তাকালো প্রকাশের দিকে। ইশারা ভাবছে, উনি জানেন আমি কথা বলতে পারি না, তারপরে অমন ব্যবহার করছেন আমার সাথে। কিছুদিন আগে করবে নাই বা কেন? ওনার মতন বড়লোক মানুষ আমার মতন মেয়ের সাথে কী বা ভালো ব্যবহার করবে? হ্যাঁ মানে না। মা আমি একটু বের হচ্ছি আরে তুই তো নেহা, আমার মেয়ে। ভালোই হলো দেখা হয়ে গেল। প্রকাশকে দেখে পুরো শকড। হে প্রকাশ, নেহা, তুই এখানে? আরে আমার বাড়িতে আমি থাকবো না? ও, এটা তোর বাড়ি, বাট আমি তো জানি এটা ওই মেয়েটা, আই মিন ইশারার বাড়ি। অ্যাম আই রং? হ্যাঁ মানে এটা ওর বাবার বাড়ি, কিন্তু ওর বাবা মা মরে যাওয়ার পর আমরাই থাকি। কিছুক্ষণ আগেই তো বলেন এটা আপনাদের বাড়ি। কথাটা কেমন দুরকম হয়ে গেল না? আব আরে তুই বাদ দে তো এসব। এতদিন পর দেখা হলো আমাদের, চল একটু আড্ডা দিই। তুইও জানিস আমি ছিলাম না এখানে, আমেরিকায় ছিলাম। হ্যাঁ, সেটাও আমাদের টাকায়। ঈশান, চুপ কর তুই। সত্যি কখনো চেপে থাকে না। বাই দ্য ওয়ে, অন্যদিন কথা হবে। এই আড্ডাটা আমি অত পছন্দ করি না, সেটা তো তুই জানিসই। সো আজকে আমার একটু কাজ আছে, বাই। প্রকাশ সানগ্লাসটা পরে নিল আর বাঁকা হেসে ইশারার দিকে এগিয়ে গেল। প্রকাশকে এগোতে দেখে ইশারা চোখ নামিয়ে নিল, আর প্রকাশ ওর সামনে দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে বলল, চল আমার সাথে। আমার দিদিয়াকে কোথায় নিয়ে যাবে তুমি? প্রকাশ হাঁটু গেড়ে বসলো ঈশানের সামনে আর ঈশানের হাত দুটো ধরে বলল, কলেজে। তুমি তো কলেজে পড়ো না, না হলে তোমাকেও নিয়ে যেতাম। বেশি কলেজে পড়ি না তো কি হয়েছে, স্কুলে তো পড়ি। আরে তাই তো, তাহলে স্কুলে যাওনি কেন? মামি যেতে দেয়নি, স্কুলে গেলে টিউশন দিতে হবে বলে যেতে দেয় না, বইও কিনে দেয় না ঠিক করে। আমার খুব খিদে পেয়েছে, তাই খাবার চেয়েছিলাম। ঈশানের কথার মাঝে ইশারা কিছু বলতে গেলে প্রকাশ রেগে তাকায় আর ইশারা চুপ করে যায়। এই দেখে নেহা আর মামিও কিছু বলার সাহস পায় না। দিদিয়া আমাকে খাবার দেওয়ার কথা বলতেই মামি রেগে গিয়ে গরম খুন্তির ছ্যাঁক দিয়ে দেয় আমার দিদিয়াকে। মেরে বার করে দিয়েছিল কাজ করার জন্য, টাকা না দিলে খেতে দেবে না বলেছে। প্রকাশ ঈশানের চোখের জল মুছিয়ে নেহার মায়ের উদ্দেশ্যে বলল, একদিন না একদিন শাস্তি তো আপনাদের পেতেই হবে, তৈরি থাকবেন। প্রকাশ বাম হাতে ঈশানের হাত ধরলো আর ডান হাতে ইশারার হাত ধরে বেরিয়ে গেল ও বাড়ি থেকে। কিছু দূর এসে নিজের বাইকে বসলো প্রকাশ আর ঈশানকে ধরে নিজের সামনে বসালো বাইকের। ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তাকিয়ে থাকলে আপনি তাড়াতাড়ি বসো, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি যাব না আপনার সাথে। কেন যাব আমি? কে আপনি? আমি তো আপনাকে চিনিও না। ঈশান ইশারার কথাটা বলে দিল প্রকাশকে আর প্রকাশ বলল, আমাকে চিনে যাবে এখন। চলো, ঈশানের সঙ্গে সঙ্গে আমার খিদে পেয়েছে। সকাল থেকে তোমার কলেজের সামনে ওয়েট করছিলাম, না খেয়ে দাঁড়িয়েছিলাম, আর তোমার দেখাই পাওয়া যাচ্ছিল না। সো চলো। দিদিয়া চল না, আমি কোনোদিন বাইক চড়ি না, আর তুইও তো চড়িসনি, চল না। তোমার দিদি যেমন বাইকে চড়েনি, তেমন এখন আমার বাইক ছাড়া অন্য কারো বাইকে চড়বেও না। ইশারা আর ঈশান দুজনেই প্রকাশের কথার মানে না বুঝে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। প্রকাশ বলল, এবার তো বসুন ম্যাডাম। ইশারা আর কিছু না বলে বসে পড়ল বাইকে, কিন্তু প্রকাশকে ধরল না। সেই দেখে প্রকাশ বলল, আমি টিকটকের ভিডিও করছি না যে এখানে তুমি ধরে বসবে না, আর আমি কিছু দূরে গিয়ে একটা ব্রেক মারবো, আর তুমি আমাকে ধরে বসবে। ব্রেক মারলে ছিটকে রাস্তা পড়বে। যা চেহারা, তাতে এর চেয়ে বেশি আর কিছু হবে না। সো চুপচাপ ধরে বসো। খেলুস একটা। আমি কি বলেছি নাকি টিকটক ভিডিও হচ্ছে এখানে? চট্ট সব। প্রকাশকে ধরে বসলো ইশারা আর প্রকাশ এক গালে হেসে বাইক নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে চাউমিন অর্ডার করে দিল।
সেই শুনে তো ঈশান নাচানাচি করছে আর প্রকাশ ঈশানের হাসি দেখছে আর মজা করছে ওর সাথে। ইতিমধ্যে প্রকাশ আর ঈশানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু ইশারা প্রকাশের সাথে কথা বলছে না। প্রকাশ ঈশানকে বসিয়ে রেখে ইশারার কাছে এলো। ইশারা বাইরে দাঁড়িয়েছিল তাই। ইশারার কাছে এসে ইশারার হাত ধরতেই ইশারা হাত সরিয়ে নিল আর মুখটা কাদো কাদো করে ফেললো। এই দেখে প্রকাশ প্রথমে অবাক হলেও পরে দেখলো ইশারার হাতটা পুড়ে গেছে। প্রকাশ বলল, সরি, আমি জানতাম না তুমি কথা বলতে পারো না। আগের দিন তুমি যখন চলে গেলে তখন চায়ের দোকানের কাকা আমায় তোমার কথা বলে। আই এম সরি, আমার ওইভাবে বিহেভ করাটা উচিত হয় তোমার সঙ্গে। লোকটা তো সরি বলতেই এসেছে, আর আমি কি না কি ভাবলাম। তা আমায় কি ক্ষমা করা যাবে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো আর প্রকাশ বলল, চলো কিছু খেয়ে নেবে, তারপর তোমাকে কলেজে ছেড়ে আসবো। ইশারাকে রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে প্রকাশ ওদের বলে কোথাও একটা বেরিয়ে গেল আর বলে গেল আসছে। ইশারা চামচ দিয়ে খাচ্ছিল তাই অসুবিধা হয়নি, কিন্তু জায়গাটা ভীষণ জ্বলছে, তবুও কিছু বলছে না। ইশারা হঠাৎ করে কোথা থেকে প্রকাশ এসে ইশারার পাশে বসে পড়ল আর ওর হাতটা নিজের কাছে নিয়ে এলো আর ওষুধ লাগাতে শুরু করলো আর তারপর ব্যান্ডেজ করে দিল। ইশারা একটু অবাক হয়ে গেল ব্যাপারটায়। সবাই প্রায় ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রকাশের সেদিকে কোনো খেয়াল নেই। ও নিজের কাজ করে চলেছে। প্রকাশ ইশারার হাত ছেড়ে নিজের ভাগের খাবারটা খেতে শুরু করলো। এমনভাবে খাচ্ছে যেন কোনো যায় আসে না, ফুল অ্যাটিটিউড নিয়ে। খাবার খেতে খেতে প্রকাশ বলল, প্রথমবারই প্রকাশ বসের সঙ্গে কোনো মেয়েকে দেখছে লোকজন, তাই এভাবে তাকিয়ে রয়েছে। তাই লজ্জা না পেয়ে খাও, আর এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কিচ্ছু হয়নি। ওকে, আই নো আই এম লুকিং সো হ্যান্ডসাম। ইশারা এবার ভীষণ লজ্জা পেল প্রকাশের কথায় আর চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করলো আর মনে মনে প্রকাশের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। খাওয়া শেষে প্রকাশ ঈশান আর ইশারাকে নিয়ে ইশারার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে পৌঁছাতেই সবাই ইশারার আর প্রকাশের দিকে হা করে তাকিয়ে রয়েছে। সেই দেখে ইশারা লজ্জা পাচ্ছে, কিন্তু প্রকাশ মজা পাচ্ছে। আর ওদের দেখে রূপসা এগিয়ে এলো। ইশারা, এখন আসার সময় হলো? আসতো না, আমি না নিয়ে এলে। বাই দ্য ওয়ে, তুমি আজ একটু ম্যানেজ করে দিও ওর বইগুলো। নেক্সট ডে থেকে ও বই নিয়ে আসবে। আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। ইটস ওকে শাহ, আই মিন রূপসা। ভাইয়া, দিদি আর বই খাতা নেই। কি? লুকিয়ে কলেজ গিয়েছিল বলে সব খাতা বই পুড়িয়ে দিয়েছে। চলো, আইসক্রিম খাবে? হুম প্রকাশ যে রেগে গেছে সেটা ঈশানকে বুঝতে দিল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। এদিকে ইশারা ক্লাস করে নিল, কিন্তু ভীষণ ভয় করছে। ওর বাড়ি কিভাবে ফিরবে, আর ফিরলে মামি কি অবস্থা করবে ওর। প্রকাশ গাড়ির বোনাটের উপর শুয়ে আছে আর উপর দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে চোখ বন্ধ করে। কিছু একটা মনে করতে প্রকাশ মুচকি হাসলো চোখ বন্ধ করে আর হুট করে উঠে বসলো। প্রকাশ এক পা ভাঁজ করে হাঁটুর উপর নিজের হাত ভর করে সিগারেটে টান দিল আর ধোঁয়াটা ছেড়ে বাঁকা হেসে বলল, ইউ আর ফল ইন লাভ প্রকাশ। ইয়েস, ইউ আর ফল ইন লাভ। মাই গড, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে একজন বাসা বেঁধেছে। শুধু আমার মন না, আমার মস্তিষ্ক জুড়ে সে বিচরণ করছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। কেন আমি চোখ বুঝলেই তোমাকে দেখতে পাচ্ছি? কেন সারাক্ষণ শুধু তোমার কথা ভাবছি? কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি সারা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি, সেখানে তোমাকে একবার দেখাতেই আমার ভালো লেগে গেছে। যেখানে সব ছেলেরা মেয়েদের মিষ্টি কথার প্রেমে পড়ে, সেখানে আমি তোমার ইশারার প্রেমে পড়েছি। আমার যে তোমাকে চাই ইশারা, সেটা যে কোনো মূল্যে, কারণ তুমি হবে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। তোমাকে আঁকড়ে ধরেই প্রকাশ লাফ প্রকাশ দিয়ে গাড়ি বাঁচবে। থেকে নামলো আর গাড়িতে উঠে বসে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল ইশারার কলেজের উদ্দেশ্যে। এতক্ষণ প্রকাশ একটা নির্জন জায়গায় গাড়ির
বোনাটের উপর শুয়েছিল আর নিজের প্রশ্নের উত্তর খুঁজছিল, যা প্রকাশ পেয়ে গেছে। ইশারা রাস্তার সাইড দিয়ে হেঁটে বাড়ি ফিরছে, মনে একরাশ আতঙ্ক নিয়ে। না জানি মামি আর নেহা কি বলবে, কি শাস্তি দেবে। ইশারার হাতে কোনো বই খাতা বা ব্যাগ নেই, কারণ প্রকাশের সাথে বেরিয়ে আসার সময় কিছুই নিতে পারেনি। আর এখন তো এমনিতেও ওর কোনো বই নেই। বিকেল হয়ে এসেছে আর রাস্তায় কেউ নেই। আসলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, খুব কম লোকজন চলাফেরা করে এখান দিয়ে। বেশিরভাগ সময় বকাটে ছেলেরা বসে আড্ডা দেয় রাস্তার ধারে বসে। ইশারা আনমনে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে এসেছে, আর এখন ওর খেয়াল হয়েছে এটা কোন রাস্তা। এটা তো ওই রাস্তাটা যেখানে পাড়ার বখাটে ছেলেরা বসে আড্ডা দেয়। এখান দিয়ে আসাটা আমার ঠিক হলো না। অনেকটা তো চলে এসেছি, এখন আবার ব্যাক করতে গেলে দেরি হয়ে যাবে। থাক, এখান দিয়েই চলে যাই। ইশারা এক দু কদম এগোতেই দেখলো ছেলেগুলো বসে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। ইশারা একটু ভয় পেয়ে গেল আর চুপচাপ পেছন ফিরে গেল। না, এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি একা যদি এরা কিছু করে বসে, আমি বরং ফিরে যাই। এই বলে ঈশা যেই না পেছন দিকে কিছুটা এগিয়ে গেল, তখনই একটা ছেলে ডাকলো, আমাদের কাছে এসো, ভয় পেও না। ইশারা এগিয়ে যেতে নিলেই একটা ছেলে এসে দৌড়ে ইশারার হাত ধরে আর ইশারাকে আটকে দেয়। অন্য ছেলেগুলো ইশারাকে গোল করে ঘিরে ফেলে। ইশারা শুধু হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমার মনে হয় কথা বলতে পারে না, তাই তো ব্যর্থ চেষ্টা করছে হাত ছাড়ানোর। ইশারা না বোধক মাথা নাড়ালো আর ছেলেটা ওর হাত ছাড়তেই ও ওদের কাছে হাত জোর করে ইশারায় ওকে ছেড়ে দিতে বলল। মজাই মজা হবে আজকে, হা হা হা। এই বলে যেই না ইশারার ওড়নায় টান মারতে যাবে, তখনই ইশারার পেছন থেকে কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মারলো আর ছেলেটা ছিটকে পড়ল। এ কে রে তুই? মাতাল অবস্থায় চোখ ছোট করে দেখার চেষ্টা করছে। তোদের চুম। ছেলেটি আর কেউ নয়, প্রকাশ। ইশারাকে কলেজ থেকে আনতে যাবে বলে কলেজে গিয়ে দেখে ইশারা নেই। তাই ইশারা যেই রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তা দিয়ে যেতে লাগে, আর সেই সময় চায়ের দোকানদারের কাকাকে জিজ্ঞেস করে এদিক দিয়ে ইশারা গেছে নাকি। কাকা না বলায় প্রকাশ এই রাস্তা দিয়ে আসে, কারণ দুটো রাস্তা দিয়ে ইশারার বাড়ি যাওয়া যায়। পা পা পলাশ ভাই। ছেলেটা আর কিছু না বলেই উল্টো দিকে দৌড় দিল। ওই যে বললাম, তোদের চুম। তোদের মধ্যে একজন আমাকে চিনতে পেরে উল্টো পথে দৌড় মেরেছে, কিন্তু তোরা সেটা পারবি না। বলেই দুটো ছেলেকে মারতে শুরু করলো প্রকাশ। ইশারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কারণ ওরা শুধু কথা বলছিল। এখন প্রকাশকে মারতে দেখে ইশারা ভয় পেয়ে গেল আর প্রকাশের কাছে গিয়ে প্রকাশকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু প্রকাশ থামার নামই করছে না। ইশারাকে হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, জানিস তোরা কার দিকে বাজে নজর দিয়েছিস? আমার জান হয় ও। তোর ওই চোখ আমি তুলে ফেলবো। আর এই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস, তাই না? এই হাত আর থাকবে না তোর। আহ! ছেলেটির আর্তনাদ শুনে ইশারা ভীষণ ভয় পেয়ে গেল আর কানে হাত দিয়ে দিল। ইশারা ভালোভাবে তাকিয়ে দেখলো ছেলে দুটো নিস্তেজ হয়ে পড়ে আছে, আর ওদের নাক মুখ পুরো ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ইশারা ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে প্রকাশের দিকে তাকালো আর দেখলো প্রকাশের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে রয়েছে। ভীষণ হিংস্র লাগছে প্রকাশকে। ইশারা দু কদম পিছিয়ে গেল আর আস্তে আস্তে পেছোতে পেছোতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। প্রকাশ ইশারা যাওয়ার পথে তাকিয়ে থেকে ছেলেগুলোর দিকে তাকালো আর একটা লাথি মেরে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ইশারা বাড়ি ফিরে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের ট্যাপ খুলে ইশারা ধপ করে বসে পড়ল আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলো। বরাবর ইশারা এসব মারপিট, গুন্ডাগিরি, গোলাগুলিতে ভয় পায়। রক্তটাকে ভীষণ ভয় পায় ইশারা, আর আজ সেই রক্তাক্ত মানুষ ওকে দেখতে এলো। ঘৃণা আসছে এখন প্রকাশের প্রতি ইশারার। এদিকে প্রকাশ বাড়িতে এসে ঘরের প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, কেন আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না? কেন? ওই ছেলেগুলো ইশারার যদি আজ কোনো ক্ষতি করে দিত, তাহলে কি হতো? এটা কি ইশারা একবারও ভাবছে না? আমি জানি ও আমাকে ভুল বুঝছে। এবার ইশারাও আমাকে ভুল বুঝে চলে যাবে। না।
ড্রেসিং টেবিলের কাছের উপর ঘুষি মারল প্রকাশ, আর কাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এদিকে প্রকাশের হাত থেকেও রক্ত ঝরছে দরদর করে। সেদিকে প্রকাশের কোনো খেয়াল নেই। প্রকাশ বাম হাত দিয়ে নিজের ঘাড়ে হাত বুলাচ্ছে, মুখ ডলছে রাগ কমানোর জন্য। ইশারা, তোমাকে বুঝতে হবে, তুমি শুধুই আমার। তোমাকে আমি ব্যতীত অন্য কেউ দেখবে না। তোমার উপর বাজে নজর হোক আর ভালো নজর হোক, সব আমার পড়বে। তোমার উপর অধিকার শুধুমাত্র আমার, এই প্রকাশ পোসের। একটা ফুলদানি আস্তে ভেঙে ফেললো আর বেলকনিতে চলে গেল। ওখানে বসে প্রকাশ মদের বোতলে চুমুক দিচ্ছে আর হাত থেকে এখনো রক্ত বের হচ্ছে। একসময় প্রকাশ সেন্সলেস হয়ে যায়। ওখানে বসে ইশারা পরের দিন নিচে নেমে আসতেই দেখে মামি রান্নাঘরের কাজ করছে। সেখানে যেতেই ইশারার মামি ধমক মেরে বলে, আর এইখানে আসতে হবে না ঢং করে। যা, কলকাঠি তুই নেড়েছিস না মেয়ে, বোবা হয়ে তা আমি বা আমাদের মতো মেয়েরা পারবে না। কি করেছি আমি? ন্যাকার ষষ্ঠী জানো, কিছু মনে জানে না। ওই প্রকাশের ছেলেরা এসে আমাদের হুমকি দিয়ে গেছে জানো, প্রতিদিন কলেজে পাঠাই, নাহলে আমাদের জন্য ভালো হবে না। নে এবার যা, কলেজে গিয়ে আমাকে উদ্ধার কর। ইশারা আর কিছু বলল না, কারণ গতরাতে প্রকাশের যে রূপ দেখেছে তারপরে ইশারার সাহস নেই ওর মুখের উপর কোনো কাজ করার। কিন্তু প্রকাশের সাথে দূরত্ব বজায় রাখবে ইশারা, এটা মনে মনে ঠিক করে নিয়েছে ইশারা। ইশারা কলেজে ঢুকবে ঠিক সেই সময় দেখতে পেল দুটো পার্কিং লটে একটা সাদা বড় গাড়ির সাথে হেলান দিয়ে প্রকাশ এক দৃষ্টিতে ইশারার দিকে চেয়ে রয়েছে। প্রকাশের চাহনিতে বোঝা যাচ্ছে ও কতটা অনুতপ্ত। চোখগুলো লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। একটা জিন্স আর নেভি ব্লু টি শার্ট পরা, ডান হাত পকেটে গোজা আর বাম হাতে সিগারেট। মাঝে মাঝেই তাতে টান দিচ্ছে আর ধোঁয়াটা নাক দিয়ে বের করছে। প্রকাশের এমন লুকেও ওর অ্যাটিটিউড ধরা পড়ছে। ইশারা তা এড়িয়ে গেল আর কলেজে ঢুকে পড়ল। প্রকাশ নিজের হাতের সিগারেটটা ফেলে দিল ইশারার কলেজে ঢোকার সাথে সাথেই। ইশারা ক্লাসে যায়নি, চুপ করে গাছের নিচে বসে আছে, আর বাদবাকি সব কলেজ স্টুডেন্টরা ওর আশেপাশে বসে গল্প করছে। ইশারা ভাবনায় মগ্ন। সেই সময় ইশারার হাতে টান পড়ল। ইশারা উপরের দিকে তাকাতেই দেখল প্রকাশ ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়েছে। ইশারা তড়িঘড়ি উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে বলাবলি করছে। ইশারা প্রকাশের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলে প্রকাশ একটান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয়। আর ইরা প্রকাশের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলে প্রকাশ একটান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর কোলে তুলে নেয়। পুরো কলেজ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। কারণটা হলো প্রকাশ কোনো মেয়ের দিকে ঘুরে তাকায় না। সে প্রকাশ সবার সামনে একটা বোবা মেয়েকে কোলে তুলেছে। ইশারা অবাক হয়ে রয়েছে। ছোটাছুটির চেষ্টা করলে প্রকাশ আরও শক্ত করে ইশারাকে ধরে আর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তাতে ইশারা শান্ত হয়ে যায় আর চুপ করে এদিক ওদিক তাকিয়ে থাকে। প্রকাশ ইশারাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায় আর জোর করে সিট বেল্ট লাগিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে ওখান থেকে বেরিয়ে যায়। প্রকাশ ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে, যা দেখে ইশারার ভীষণ ভয় হচ্ছে। প্রকাশকে আবারও গতরাতের মতো ভয়ানক লাগছে। ইশারা ভাবছে প্রকাশ না ওই ছেলেটার মতো ওকেও মেরে ফেলে। কি আজব! এসব আবোল তাবোল ভাবতেই প্রকাশ জোরে গাড়ি ব্রেক করলো আর ইশারা সামান্য ঝুঁকে পড়ল সামনের দিকে। প্রকাশ গাড়ি থেকে নেমে ইশারার দিকে ওর সিট বেল্ট খুলে টেনে ওকে গাড়ি থেকে নামালো আর গাড়ির দরজাটা বিকট শব্দ করে বন্ধ করে দিল। সেখানে ইশারা আরেক দফা কেঁপে উঠল। প্রকাশ ইশারা থেকে পেছন ফিরে বাম হাত কোমরে দিয়ে আর ডান হাতের 2 আঙ্গুল কপালে স্লাইড করতে লাগলো। এদিকে ইশারা দেখলো একটা নির্জন স্থানে ওরা রয়েছে। এতে ইশারার ভয় সপ্তম আকাশে পৌঁছে গেল। ইশারা 1 পা 2 পা করে পেছোতে লাগলো।
ঘুরে হাঁটতে লাগলেই প্রকাশ পেছন থেকে ইশারার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে এনে ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারার দু হাত নিজের বাম হাতে চেপে ধরে রেখেছে প্রকাশ, আর ডান হাত দিয়ে ইশারার মাথা ধরে রেখেছে যাতে ইশারা মুভ না করতে পারে। প্রকাশ ডিপলি কিস করছে ইশারাকে। আস্তে আস্তে ইশারার ঠোঁট শুষে নিতে থাকলো প্রকাশ। আর এতক্ষণ ওভাবে থাকার পর ইশারাকে ছেড়ে দেয় প্রকাশ, আর দেখে ইশারা চোখ বুজে রয়েছে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেই দেখে প্রকাশ ইশারা দুগালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, কাল রাতে যদি আমি না যেতাম তাহলে কি হতো একবার ভাবতে পারছো তুমি? যদি ঠিক সময় না গিয়ে ওই ছেলেগুলোকে না মারতাম তাহলে আজ তোমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো তুমি জানো না? জানার পরেও তুমি ওখান থেকে হয়ে কেন চলে গেলে? হ্যাঁ, শুধু আমার হিংস্র রূপটাই দেখলে বলো, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসাটা দেখলে না।